বাসর রাত হলো সকল নরনারীর জন্য একটা বিশেষ রাত, কিন্তু এই রাতটা মনে হয় আমার জন্য না। রাতুল আমাকে এক প্রকার ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দিল। আমি রুমে গিয়ে দেখি মৌ বিয়ের সাজে বসে আছে। মনে মনে ভাবছি মৌ হয়তো বিছানা থেকে নেমে এসে আমাকে সালাম করবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। মৌ বলল, এই শোন, এই বিয়ে তো আর সিরিয়াসভাবে করিনি, তাহলে এত ভালো করে বাসর সাজানোর কি দরকার ছিল? মৌয়ের কথায় আমার তো মনটা ভেঙে চুরমার হয়ে গেল। বিয়ের সাজে আরও কিছুক্ষণ দেখতে ইচ্ছে করছিল মৌকে, কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারলাম খুব গরম লাগছে। অনেক ভারী ভারী ড্রেস পরেছে তার মাঝে। আমি এর আগে মৌয়ের জন্য এক সেট ড্রেস কিনেছিলাম গিফট করার জন্য, কিন্তু ভয়ে আর দিতে পারিনি। আজকে সেটা এনে দিলাম মৌকে। এই নাও ধরো। কি এটা? তুমি মনে মনে যা চাচ্ছ সেটাই। আমি মনে মনে চাচ্ছি মানে? খুলেই দেখো। মৌ প্যাকেট খুলে বলল, ধন্যবাদ তোমাকে, খুব গরম লাগছে এই ড্রেসে। থাকো তুমি রুমে, আমি ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে আসি। আচ্ছা যাও। মৌ ফ্রেশ হয়ে আসলো। কীরকম যেন লাগছে আমার নিজের বাসায়, নিজের ঘরে মৌকে দেখে খুব লোভ হচ্ছে। মৌ ফ্রেশ হয়ে এসে বলল, আচ্ছা ঘুমিয়ে পড়ো। আমি যখন বিছানায় উঠতে যাচ্ছিলাম তখন মৌ বলল, এই এখানে কেন? সোফায় গিয়ে ঘুমাও। সোফায় কেন? কারণ আমি তোমাকে এখনো স্বামী হিসেবে মানি নাই। তাও আমি সোফায় ঘুমাতে পারবো না। তোমার সমস্যা হলে তুমি ঘুমাও। আচ্ছা বিছানায় ঘুমাও, কিন্তু মাঝখানে একটা কোল বালিশ দেওয়া থাকবে। তারপর আমি আর মৌ ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব ভোরে আমার ঘুম ভাঙলো। পাশে তাকিয়ে দেখি মৌ এখনও ঘুমিয়ে আছে। ওকে ঘুমন্ত অবস্থায় দেখতে খুব মায়াবী লাগছে, বিশেষ করে ওর ঠোঁট দুটো আমাকে আকৃষ্ট করছে। আমি আর কিছু না ভেবেই 4 ঠোঁট এক করে দিলাম। আহ, জীবনের প্রথম চুম্বন। হঠাৎ করে মৌ আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। মৌয়ের ঘুম ভেঙে গিয়েছে। বিছানা থেকে উঠতেই, রবিউল, আমি এটা তোমার থেকে আশা করিনি। তুমি কিভাবে এটা করতে পারলে? আমি তোমাকে খুব ভরসা করতাম। বলেই মৌ কান্না করা শুরু করলো। আমিও হা হয়ে গেলাম। এভাবে মৌ আমাকে থাপ্পড় দিবে এটা আশা করিনি। পুরো 4টা থাপ্পড় দিয়েছে। আমি তো এখনো গাল ধরে আছি। সরি, কান্না করো না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আমি তোমার থেকে এসব ভাবিনি। আচ্ছা, কি করলে তুমি আমাকে ক্ষমা করবে বলো তুমি? তোমাকে আমি কখনোই ক্ষমা করব না, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারি কিছু শর্তের উপর। যদি তুমি শর্তগুলো মেনে নাও তাহলে আমি তোমার সাথে থাকবো, আর না হলে আমি বাসা ছেড়ে চলে যাব। সারা উল্টো বিপদে পড়লাম। দেখা যায় এখন মৌ যদি বাসা ছাড়ে তাহলে আমার কপালে খারাপই আছে। ওর বাবা মা আমাকে ছাড়বে না, উল্টো তখন অপহরণের মামলা খেয়ে যাব। মৌয়ের শর্ত মানা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, আমি তোমার শর্তগুলো মেনে নিব, তবু তুমি কোথাও যেও না। আচ্ছা শোনো তাহলে, আমার শর্তগুলো: 1, ভুলেও আমাকে কখনো স্পর্শ করতে পারবে না। 2, আমার উপর কোনো অধিকার খাটানো যাবে না। 3, আমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা যাবে না। আর এই 3 শর্ত তোমার মানতেই হবে। দূর, কিসের শর্তের কথা বলছে? কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা, মেনে নিলাম তোমার শর্তগুলো। ওকে, কিন্তু মনে রেখো এটাই তোমার শেষ এবং প্রথম সুযোগ। একবারের জন্য যদি ভুলে যাও এইসব, তাহলে ওই দিনই শেষ দেখবে আমায়, আর আমার চেহারাও তুমি দেখবে না। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে বাহিরে আসলাম। তখন রাতুল এসে বলল, কিরে দোস্ত, কেমন মারলি বিড়াল? দাঁত চেপে রাগ কন্ট্রোল করলাম। উত্তর হিসেবে একটা হাসি দিলাম। আমি জানি আমার ব্যথা। না পারছি কান্না করতে, না পারছি হাসতে। পুরো মাঝ সাগরে ফেসে আছি। বিয়ের 3 দিন পার হয়ে গিয়েছে, এখনও মৌ রেগে আছে। সব আত্মীয় স্বজন চলে গিয়েছে। বাসা এখন একদম ফাঁকা হয়ে গিয়েছে। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারি না, মৌ খুব ভালো ব্যবহার করছে আমার আব্বু আম্মুর সাথে। অল্পতেই একদম আপন করে নিয়েছে আব্বু আম্মুকে। এমন ভাব নিয়ে থাকে যেন মৌ এই বিয়েতে অনেক খুশি। এই মেয়েকে চেনা অসম্ভব। আমি আম্মুকে বললাম, আম্মু আমি কলেজে যাব। এই রবিউল, বলো। মৌকে নিয়ে কলেজে যা। আচ্ছা যাচ্ছি। মৌকে নিয়ে বাইকে করে কলেজের দিকে রওনা দিলাম। আজকে বাইক নিয়ে সরাসরি মৌয়ের কলেজের ভেতরে চলে গেলাম। মৌকে বাইকে দেখেই ওর কিছু বান্ধবী এগিয়ে আসলো কথা বলার জন্য। কিরে, তুই এতদিন কলেজে আসিস নাই কেন? আর সাথে কে উনি? তোর কি লাগে?
কলেজে আসি নাই অসুস্থতার জন্য, আর ওর সাথে তোদের পরিচয় করিয়ে দেই। ওর নাম রবিউল, আমার কাজিন লাগে। আর রবিউল এর আমার বান্ধবী ঝুমা, সাথী আর প্রিয়া। কাজিন বলাতেই মেয়েগুলো একটু আহ্লাদি সুরে আমার সাথে কথা বলা শুরু করলো। প্রিয়া নামের মেয়েটা তো সরাসরি ফেসবুক আইডি চেয়ে নিল। মৌ একটু বিরক্তই হলো বটে। এক প্রকার জোর করেই মৌ ওর বান্ধবীদের নিয়ে চলে গেল। আমি তাকিয়ে দেখছি মৌকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘটল আরেক ঘটনা। প্রিয়া নামের মৌয়ের বান্ধবীটা আবার আসলো আমার কাছে। আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? বলেন। আমি তুমি করে বললে তোমারও আমাকে তুমি করে বলতে হবে। আচ্ছা, তুমি কি কিছু বলবে? বলবো। আমার আজকে একটু ভালো লাগছে না। আমাকে কি একটু বাসায় নামিয়ে দেবে? আমার বাসা খুব একটা দূরে না। এমনভাবে বলল মেয়েটি, আমি নাই করতে পারলাম না। প্রিয়াকে নিয়ে বাইকে করে ওর বাসার দিকে যাচ্ছিলাম। পথে প্রিয়া বাইক থামিয়ে আইসক্রিম খেতে চাইলো। অপরিচিত হওয়াতে আমি না করতে পারলাম না। মেয়ে মানুষের এটাই খারাপ স্বভাব, সেলফি নিতেই হবে। যাই করুক না কেন, সেলফি নিবেই। প্রিয়াকে নামিয়ে দিয়ে চলে আসতে যাব, আবার বাঁধলো বিপত্তি। প্রিয়া জোর করেই ওদের বাসায় নিয়ে গেল। প্রিয়াদের বাসায় গিয়ে আমি হকচকিয়ে গেলাম। খুবই ভালো অবস্থা প্রিয়াদের। পুরো বাসা ভর্তি দামি দামি ফার্নিচার, আর বাসাটাও খুব সুন্দর। ডুপ্লেক্স বাসা, একদম আমেরিকান স্টাইলে তৈরি বাসাটি। তারপর বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়ে ঘড়ির দিকে তাকাতেই দেখি 1টা বাজে। মৌকে আনতে যাব 3টার দিকে, কিন্তু 1টার দিকে মৌ চলে আসছে। মৌকে দেখে বুঝলাম খুব রেগে আছে। কিছুই বুঝলাম না কি হলো হুট করে। আবার সকালে তো সব ঠিকঠাকই ছিল। আমি রুমে শুয়ে আছি। একটু পর মৌ আসলো রুমে। কিছু বলছে না মৌ। এত তাড়াতাড়ি চলে আসলে যে? আমাকে তো কলও দিতে পারতে। তোমাকে কল দিতে যাব কেন? তোমাকে কল দিয়ে ডিস্টার্ব করে কি করব? তোমার তো অনেককে সময় দিতে হয়, কত কাজ তোমার, আইসক্রিম খাওয়া, ঘুরতে যাওয়া। ও তাহলে মহারানী এই বিষয় নিয়ে রেগে আছেন? কিন্তু এই বিষয় নিয়ে মৌয়ের রাগ করার মানেটা বুঝলাম না। আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বললে মৌয়ের কি তাহলে জ্বলে? মৌকে শিক্ষা দেওয়ার একটা পথ পেয়ে গিয়েছি। খুব বড় করে হুমায়ুন ফরিদির ভিলেনি হাসিটা দিতে ইচ্ছে করছিল, কিন্তু হাসতে পারছি না। মৌ গোসল সেরে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছিল। আমি প্রিয়ার নাম্বারে দিলাম একটা কল। টিং টিং টিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বলো না রবিউল, তোমাকেই কল দিব ভাবছিলাম। তাই প্রিয়া তো কল দিতে চেয়েছিল কেন? তোমাকেই মিস করছিলাম রবিউল। জানো তুমি এত ভালো মানুষকে এত সঙ্গ দিতে পারো, সেটা আজকে তোমার সাথে সময় না কাটালে বুঝতে পারতাম না। আরে প্রিয়া, কি যে বলো তুমি। তুমিও অনেক ভালো, বুঝলে? কত তাড়াতাড়ি আমার সাথে মিশে গেলে। হুট করে মৌ আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দেয়ালে আছাড় মারল। ফলে যা হওয়ার তাই। আমার সাধের ফোনটা কয়েক টুকরো হয়ে গেল। আমি মাত্র 3 মাস আগে কতগুলো টাকা দিয়ে কিনেছিলাম ফোনটা। কি হলো এটা? মৌ, তুমি আমার ফোন ভাঙলে কেন? খুব ঠান্ডা মাথায় কথাগুলো মৌকে বললাম। মৌ কিছুই বলতে পারছে না, একদম চুপ করে আছে। আমি নিজেও জানি এই প্রশ্নের কোনো সঠিক উত্তর মৌয়ের কাছে নেই। মৌ চুপ করে না থেকে আমার কথার উত্তর দাও। সরি। সরি শুনতে চাইনি আমি তোমার থেকে। তোমার কাছে উত্তর চেয়েছি। কোন অধিকারে তুমি আমার উপর অধিকার দেখাও? তোমার প্রিয়ার সাথে কি, সেটা বলো তো আমায়। কিছু না, আর থাকলেও তো তোমার কিছু হওয়ার কথা না। ও আমার ক্লাসমেট, তুমি ওর সাথে কখনো কথা বলবে না। আর কেমন কথা বললে মৌ? এটা বুঝলাম না। তোমার ক্লাসমেট, সেটা তোমার ক্লাসে, আর আমি ওর সাথে কথা বললে তোমার তো প্রবলেম হওয়ার কথা না। আমি তো আর তোমার স্বামী না, আর তুমিও আমার বউ না যে আমি কার সাথে কথা বলবো কার সাথে বলবো না সেটা তুমি আমায় বলে দিবে। কথাগুলো একটু কঠিনভাবেই বললাম। মৌয়ের খুব লাগলো, সেটা স্পষ্টই বুঝতে পারলাম। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গিয়েছে। ভুল হয়েছে বুঝলাম, আর প্রথমবার তাই ক্ষমা করলাম। আচ্ছা। কথাগুলো বলা শেষে আমি স্পষ্ট মৌয়ের চোখে জল দেখতে পারলাম। ল্যাপটপ দিয়ে আবারও প্রিয়ার সাথে কথা বলা শুরু করলাম। মেয়েটাকে যেমন ভাবছিলাম তেমন না,
খুবই সাধারণভাবেই কথা বলে আর প্রচণ্ড মেধাবী। আর মেধাবী হওয়াটা স্বাভাবিক, মেডিকেলের স্টুডেন্ট বলে কথা। পরের দিন মৌকে কলেজে নিয়ে যাওয়ার সময় ও আমার সাথে যাবে না, একাই যাবে। আমিও বেশি জোর না করে মৌকে একাই যেতে বললাম, কিন্তু মৌয়ের সাথে বাসা থেকে বের হওয়াতে জিজ্ঞাসা করলো, এই তুমি কই যাও? কলেজে যাই। কলেজে যাই মানে? আমি প্রিয়ার সাথে একটু দেখা করব। ও আচ্ছা যাও, আমি আজকে আর কলেজে যাব না। দেখো এখন মৌ কেমন লাগে। এখন আমাকে যখন জ্বালাও তখন আমারও এমন লাগে। এখন একটু নিজে জ্বলো। ওকে, না গেলে? আচ্ছা শোনো, তাহলে তুমি তো ফ্রি আছো এখন, আমার কাপড়গুলো পরিষ্কার করে দিও। আমি একটু প্রিয়ার সাথে মিট করে আসি, আমার বাসায় ফিরতে লেট হবে। মৌ ডাক দেখিয়ে চলে গেল রুমে। মিথ্যেতে কাজ হয়েছে, প্রিয়ার সাথে দেখা করার কোনো কথাই হয়নি। এখন যাব একটু আমার কলেজে, অনেক দিন ক্লাস করিনি, এখন থেকে নিয়মিতই ক্লাস করব। বউ ডাক্তার হবে আর আমি যদি ফেল করি, মানুষে আমাকে নিয়ে রোস্ট করবে আবার। অনেক দিন পর কলেজে আসলাম, কলেজের কেউ আমার বিয়ের কথা জানে না। আমি রাতুলকে আগেই জানিয়েছিলাম বিয়ের কথাটা যেন কেউ না জানে, কারণ মৌ যে মানুষ। বন্ধুরা যদি পার্টি চাই তখন মৌ যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে, তাই আর কাউকে জানাইনি। কলেজে যেতেই মীরা আসলো কথা বলার জন্য। ওই রবিউল, তোমার নাম্বারটা পাল্টে নিয়েছো আর ফেসবুকে তো হাজার মেসেজ দিলেও সিন করো না। আমাকে এত পর করে দিয়েছো তুমি, আমি কি এতটা অযোগ্য? কি বলবো বুঝলাম না। শোনো মীরা, এসব কিছু না, আমি তোমার যোগ্য না। তোমার দরকার তোমার মতো ছেলে, আর সাগরই তোমার জন্য পারফেক্ট। দয়া করে আমাকে আর নখ দিও না কখনো। এই বলেই চলে আসলাম। খুব ভাবছি আর উপরের দিকে তাকিয়ে বললাম, মানুষ মানুষকে ঠকাতে পারে না, যদি তুমি না চাও। হে দয়াময়, সত্যি সৃষ্টিকর্তা আমাদের জন্য আমাদের মতো করেই সব দিয়েছেন, কিন্তু অনেক সময় আমরা ভুল করে ভুল স্থানে কিছু সময় নষ্ট করে ফেলি, কারণ ভালো কিছু তখন আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে খেলাম একটা ঝটকা। আমার কোনো কাপড়ই নেই রুমে, গোসলে যাব আমি। কি হলো কিছুই তো বুঝলাম না। সবই তো ঠিক আছে, শুধু নেই আমার কাপড়গুলো। মৌও রুমে নেই। মৌকে খুঁজতে খুঁজতে চলে গেলাম ছাদে। যা দেখলাম তা মোটেও আশা করিনি। সবগুলো কাপড় পরিষ্কার করে দিয়েছে। কেমনে কি কিছুই তো বুঝছি না। মৌ কেন আমার কাপড় পরিষ্কার করেছে? ও নিজেই তো নিজের কাপড় কখনো পরিষ্কার করেনি মনে হয়। আমি বললাম, তুমি কেন এত কাপড় পরিষ্কার করতে গেলে? আমি তো তখন সিরিয়াস বলিনি। আচ্ছা এরপর আর কখনো আমার কাপড় পরিষ্কার করো না। মৌ কিছুই বলল না। আচ্ছা এখন নিচে চলো, ছাদে খুব রোদ, দুপুরে তো খাবারও খাও নাই, চলো নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিই। একসাথে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। মৌ অনেকক্ষণ থেকে চুপ করেছিল, তারপর বলল, তো প্রিয়ার সাথে কেমন ঘুরলে? মৌ তাহলে এই কারণে চুপ করেছিল? আমিও বলে দিলাম, ভালোই। প্রিয়া খুবই মিশুক আর ভালো মেয়ে, তাই না? আমি কেমনে বলবো, তুমিই তো ঘুরছো, সেটা তুমিই ভালো জানো। আরে এমন করে রেগে যাচ্ছ কেন তুমি? তোমার কাছের বান্ধবী, তাই তোমার কাছে জানতে চেয়েছি, তার জন্য এইভাবে রিয়্যাক্ট করার কি আছে? রাগ দেখিয়ে চলে গেল মৌ নিচে। আমিও মৌয়ের পিছু পিছু নিচে চলে আসলাম। যাক, ওষুধে কাজ হচ্ছে। মৌ খুব জেলাস ফিল করছে, কিন্তু কেন জেলাস ফিল করে ঠিক বুঝতে পারলাম না। ও কি আমাকে ভালোবাসে নাকি? খুব ভালোই চলছিল দিনগুলো। মৌয়ের সামনে সবসময় প্রিয়া প্রিয়া করি, আর মৌ সবসময় তেলে বেগুনে জ্বলে ওঠে। 3 মাস হয়ে গিয়েছে আমাদের বিয়ের। হুট করে একদিন মৌ এসে আমাকে 2টো টিকিট দিল। আমি তো কিছুই বুঝলাম না। এটা তো কক্সবাজারের টিকিট। মৌয়ের সাথে সম্পর্কটা আগের চেয়ে ভালো। আর যাই হোক, মৌ এখন আর রাগ করে না আমার উপর, অনেক ভালো ব্যবহার করে এখন মৌ। আমি জানি না ঠিক কী কারণে এত ভালো হয়ে গেল। আর একটা কথা, মৌ এখন আর আমার নাম ধরে ডাকে না, ডাকলেই খুব কম, অনেক সময় ভুল করে বলে ফেলে। ওই ওই বলেই বেশি ডাকে। খুব ভালো লাগে মৌয়ের যখন এই বলে আমায় ডাকে। এই শোন, হাপু দিয়ে গিয়েছে এই টিকিটগুলো, আমাদের হানিমুনের ব্যবস্থা করেছেন কক্সবাজারে। আমি এসবের কিছুই জানি না। আমার থেকে না শুনেই সরাসরি টিকিট দিয়ে চলে গেল। এই তুমি বলো, যাবে কি ওখানে, নাকি তোমার প্রিয়াকে ছাড়া কোথাও যেতে পারবে না? আর আমি তো
তোমার কেউ না তো আমায় নিয়ে যাবেই বা কেন আর? মেয়েটা আসলে এক লাইন বেশি বোঝে। নিজেই প্রশ্ন করছে আর নিজেই উত্তর দিচ্ছে নিজের মতো করে। টিকিট যেহেতু কালকের তারিখে কাটা, তাই কালই যাচ্ছি আমরা। তুমি তোমার ব্যাগ গুছিয়ে রেখো, রাতেই সকাল 6টায় বিমানের ফ্লাইট। আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে আমরা বাসা থেকে বের হলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4:30 বাজে। বাহিরে অনেক কুয়াশা পড়েছে। আমি মৌ হাঁটছি। বাসা থেকে 1 কিলোমিটার হাঁটতে হবে আমাদের। এত সকালে রিক্সা পাওয়া যাবে না রাস্তায়। খুব ভালো লাগছে মৌকে নিয়ে হাঁটতে। খুব ইচ্ছে করছে মৌয়ের হাতটা ধরে হাঁটতে, কিন্তু আমি জানি এটা মৌ যদি শুধু জানতে পারে যে আমি এসব ভাবছি, তাহলে এখনই বাসায় চলে যেতে পারে। আমার অবশ্য খুব ভালোই লাগছিল, মৌকে নিয়ে ট্যুরে যেতে পারছি। 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম। আব্বু সব বুক করে রেখেছিল আগেই আমাদের, তাই আর কোনো ঝামেলা হলো না। হোটেলটা খুবই গোছানো, আব্বুর পছন্দ আছে বলা চলে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর মৌকে নিয়ে সমুদ্র পাড়ে চলে গেলাম। মৌ তো সমুদ্র দেখেই দৌড়ে চলে গেল, নেমে পড়ল সমুদ্রে। আমি অবশ্য খুব পছন্দ করি না বাহিরে গোসল করতে। আমি শুধু আমার পা নামিয়েছি সমুদ্রের পানিতে। মৌ বেশ দূরে চলে গিয়েছে। আমি তাকিয়ে তাকিয়ে মৌয়ের লাফালাফি দেখছিলাম। হুট করে মৌ ডুব দিল। 30 সেকেন্ড পার হওয়ার পরও মৌ উঠল না। আমি তো ভয় পেয়ে গেলাম, কেমন যেন আত্মাটা কেঁপে উঠল। সাথে সাথে মৌ মাথা তুলল, আমার দিকে তাকিয়ে দিল হাসি। আমার সাথে ফাইজলামি করার কি হলো? এরকম সেন্সিটিভ বিষয়ে আবারও ডুব দিল, কিন্তু 1 মিনিটের কাছাকাছি হয়ে গেল, তবু উঠল না। আমি তো পাগলের মতো করে লাফিয়ে গিয়ে দেখি ঢেউয়ের সাথে মৌ অনেক দূর চলে গিয়েছে। তার মানে মৌ সাঁতার পারে না। আমি তাড়াতাড়ি করে সাঁতরে গিয়ে মৌকে পাড়ে নিয়ে আসলাম। অল্প পানিও খেয়েছে। আমি তো প্রায় কান্না করে দিছি। আমার কান্না করা দেখে মৌ আবারও জোরে হেসে দিল। আমার রাগ কন্ট্রোল করতে পারলাম না, কষিয়ে একটা দিলাম মৌয়ের গালে। সব বিষয়ে মজা করতে হবে তোমার। আজ যদি কিছু একটা হয়ে যেত তোমার, আমি বাসায় কি বলতাম? মৌ কিছু না বলে দৌড়ে হোটেলে চলে গেল। আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ। মৌয়ের কিছু হয়ে গেলে কি নিয়ে থাকতাম। আমিও হোটেলে চলে আসলাম। দুজনেই ফ্রেশ হয়ে নিলাম। মৌ চুপ করে আছে, আমিও কিছু বলছি না। আমার এখনও রাগ কমে নাই মৌয়ের প্রতি। নিজে যা ভাববে তাই ঠিক, কারো কোনো সিদ্ধান্তের কোনো মূল্য নেই। মৌ নীরবতা ভাঙল। ধন্যবাদ। আজকে তুমি না থাকলে হয়তো আমি মরেই যেতাম। দুবার তুমি আমার লাইফে অনেক বড় ক্ষতি থেকে রক্ষা করলে। আচ্ছা আচ্ছা, আমি আমার দিক থেকে শুধু কর্তব্য পালন করছি। আচ্ছা ঠিক আছে। জানো রবিউল, আমার লাইফে কেউ আমার শরীরে হাত তোলে নাই। আর থাপ্পড় দিয়েছো সেটা না হয় ঠিক আছে, তাই বলে এত জোরে দিতে হবে? অনেক ব্যথা পেয়েছি। সরি বলতেই চোখে পানি এসে গেল। আই বোকা, তুমি কান্না করছো কেন? পাগল ছেলে, চোখের জল মুছে নাও। সত্যি বলতে মৌকে প্রচণ্ড রকমের ভালোবাসি, নিজের থেকেও খানিকটা বেশি। মৌ আমার আধারে ডুবন্ত ক্যারিয়ারটাকে আলোর দিকে এনেছে। আমাকে আমার থেকেও বেশি বোঝে মেয়েটা। আজ 2 মিনিট দেরি হলেই চিরতরে হারিয়ে ফেলতাম আমার ডক্টর আপুকে। ছি, আমার ডক্টর ওটাকে জ্যোৎস্নায় আকাশটা ছেয়ে গিয়েছে। মৌকে নিয়ে খুব সমুদ্র পাড়ে যেতে ইচ্ছে করছে। আমার অনেক স্বপ্ন ছিল আমার প্রিয় মানুষটার সাথে সমুদ্র পাড়ে বসে রাত পার করে গল্প করা। তখন মৌ বলল, এই চলো না আমরা বাহিরে যাই। বাহিরে যাবে কেন তুমি? দেখো কত সুন্দর জ্যোৎস্না, এতগুলো টাকা খরচ করে আসলাম আমরা, এখন কি রুমে বসেই পার করে দিব সময়গুলো? মৌয়ের কথা বলার ধরনে আমি তো অবাক হলাম। আমি যা বলতে চাইছি সেটা মৌ বলছে, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। আমি খুশি হলাম, কিন্তু এটা মৌকে বুঝতে দিলাম না। মৌকে নিয়ে বাহিরে গেলাম। চাঁদ আর জ্যোৎস্নার আলো সমুদ্রের বালু আর পানির উপর পড়ে এমন একটা দৃশ্য, সেটা কখনো বলে বোঝানো সম্ভব না। দেখছো কি সুন্দর বাহিরের পরিবেশ। আমি আর মৌ একটা স্থানে বসে বসে গল্প করছিলাম। মৌ ওর ছোটবেলার কাহিনী বলল। মৌ এত কথা বলতে পারে তা আগে জানতাম না। ও বলেই যাচ্ছে, আমি খালি শুনে যাচ্ছি। এই আমিই তো শুধু বলছি, তুমি কিছু বলো এখন। আমি আর কি বলবো বলো?
তুমি বলছো এটাই ভালো। কি বলবো মানে? তুমি তো কবিতা পারো, রাতুল আমায় বলেছে। আমার একটা কবিতা শোনাও না, আবৃত্তি করে, তোমার নিজের লেখা। কি আর করবো, ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার লেখা একটা কবিতার মতো কিছু একটা শোনানোর চেষ্টা করলাম মৌকে। আমি হারিয়ে যেতে চাই আমার আমিটার মাঝে, চাই না কেউ খুঁজুক আমায়, তাহার সকাল সন্ধ্যায় বদলাতে চাই আমি, করব না আর পাগলামি, নিজের মাঝেই নিজেকে ফেলেছি আমি হারিয়ে, তুমি না হয় দিও তাড়িয়ে, থাকবো না আর কাহারও পথ চেয়ে দাঁড়িয়ে, নিজের ভিতর দিয়েছি ডুব, চাই না কেউ আর খুঁজুক, কষ্ট করে আমায় বুঝুক, দিব না আর কাউকে সুযোগ, একলা হয়ে যাব হাওয়ার সাথে, বন্ধুত্ব করে নিব, বিষণ্ণ রাতে যাদের সাথে না হয় করব খুনসুটি। কবিতা লিখতে পারি না, তাও চেষ্টা করলাম। কেমন হলো বলো? এ কি, মৌ তো দেখি ঘুমিয়ে গিয়েছে, খুব মায়াবী লাগছে। মৌ আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। আমার কেন যেন ডাকতে ইচ্ছে করছিল না। আমি মনে মনে ভাবছিলাম মৌয়ের ঘুম না ভাঙা অবধি ডাক দিব না। অন্যদিকে একভাবে বসে থাকার জন্য আমার পা ব্যথা করছিল। সারাটা রাত মৌয়ের ঘুম আর ভাঙল না। সকালবেলা পাখির ডাকে মৌ চোখ খুলল। মৌ তো চমকে উঠল। আমি এখানে কেন? মৌয়ের কথায় আমি হাসবো নাকি কাঁদবো বুঝলাম না। সারাটা রাত তুমি এখানেই ছিলে বুঝলে? এত ঘুম একটু নড়াচড়া করো না তুমি। রাতে তো কবিতা শুনতে গিয়ে গিয়েছো ঘুমিয়ে, আমি আর তোমার ঘুম ভাঙাইনি। তার মানে সারা রাত আমি তোমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছি? ডক্টর মৌ আমার কথা শুনে একটু লজ্জাই পেল। সারা রাত তুমি তো ঘুমাওনি, তাহলে চোখ ফুলে গিয়েছে তোমার। আমারে ডাক দিলেই পারতে। আমার ডাক দিতে ইচ্ছে করলো না, তাই ডাক দেইনি। আচ্ছা এখন চলো তাড়াতাড়ি, রুমে গিয়ে তুমি ঘুমাবে। এক প্রকার জোর করেই মৌ আমাকে নিয়ে হোটেলে চলে আসলো। সারাটা রাত ঘুমাইনি, খুব ঘুম পেয়েছে। হালকা কিছু খাবার খেয়ে ঘুমাতে চলে গেলাম বিছানায়। মৌয়ের ডাকে ঘুম ভাঙলো। এই আর কতক্ষণ ঘুমাবে তুমি? ওঠো এবার, যাও গোসল করে আসো, গোসল করে দুপুরের খাবার খেয়ে নাও। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। আমি গোসল করে ফ্রেশ হয়ে নিলাম, খাবার খেয়ে নিলাম একসাথে। মৌয়ের সাথে বন্ধুর মতো সম্পর্ক হয়ে গিয়েছে। কক্সবাজারে 7 দিন পার করে ফেলেছি, এবার ফেরার পালা। খুব ভালো সময় কাটলো মৌয়ের সাথে, আর মৌও খুব ভালোভাবে সময় দিয়েছে। খুব উপভোগ করেছি সময়গুলো। ভালোভাবে আমরা বাসায় ফিরলাম। মৌ ধীরে ধীরে আমার দিকে দুর্বল হচ্ছে, কিন্তু মাঝে মাঝে মৌয়ের ব্যবহারে কিছুই বুঝি না, কীরকম অদ্ভুত আচরণ। রুমে শুয়ে আছি, তখন মৌ এসে বলল, একটা কথা বলার ছিল তোমাকে। বলো। আমার এভাবে পড়াশোনা হচ্ছে না। আমার লাস্ট টেস্ট এক্সামে এক সাবজেক্টে ফেল আসছে। আমি হোস্টেলে থাকতে চাই, আর তুমি চাইলে এখনই আমরা আলাদা হয়ে যেতে পারি, কারণ এখন আমার খুব সাপোর্ট প্রয়োজন। কিন্তু যদি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই, তাহলে আমাকে বাসা থেকে আর সাপোর্ট দিবে না। আমি তোমার সাথে খুব ভালো ব্যবহার করেছি, কিংবা তুমিও এটাকে আমি বন্ধুত্ব হিসেবেই নিয়েছি। আমি জানি না তুমি কি ভেবেছো আমাদের সম্পর্কটাকে। যাই ভেবে থাকো না কেন, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। তুমি আমাকে অনেক হেল্প করেছো, এখন চাইলে আমার মেডিকেল কলেজের শেষ পর্যন্ত হেল্প করতে পারো। তারপর আমি বাইরে চলে যাব স্কলারশিপ নিয়ে। কিন্তু এইভাবে আমি বাসায় থাকলে আমি পাসই করতে পারবো না। এখানে আমি একদম ফোকাস করতে পারছি না পড়াতে, তাই আমি কালকেই হোস্টেলে চলে যাব। এখন তুমি বলো, তুমি কি বলতে চাও? খুব কষ্ট লাগলো মৌয়ের কথাগুলোতে, কিন্তু মিথ্যা তো কিছু বলেনি মৌ, বাস্তবিক সব বলেছে। ভেতর থেকে কোনো কথাই আসছিল না আমার, খুব কষ্ট লাগছিল। তবু নিজেকে সামনে নিয়ে বললাম, শোনো মৌ, আমি জানি না তুমি আমাকে ঠিক কী রকম ভাবো। আমি কথা দিচ্ছি তোমাকে, তুমি যতদিন বাংলাদেশে আছো ততদিন আমি তোমার পাশে আছি, আর তুমি যা ভালো ভাবো আমি তাই করব। আচ্ছা এখন খেয়ে নাও তুমি, কাল সকালে তোমাকে হোস্টেলে রেখে আসবো। পরের দিন মৌকে নিয়ে কলেজে যাচ্ছি। এর আগেও অনেকবার কলেজে দিয়ে আসছি, কিন্তু আজকের বিষয়টা খুব আলাদা। মৌকে রেখে আসবো হোস্টেলে। মৌকে নিয়ে হোস্টেলে গেলাম। ওদের ওখানে কিছু ফর্মালিটি পূরণ করে চলে আসলাম। কলেজে থেকে বের হয়ে বারবার মৌয়ের কলেজের দিকে তাকালাম। এই ভবনের ভিতরেই থাকবে আমার ভালোবাসা। মৌ ভালো না বাসলেও আমার খুব ভালো লাগতো মৌয়ের সাথে থাকতে। আজ থেকে সেই ভালো লাগা আর হবে না। 3 দিন পার হয়ে গেছে, মৌ হোস্টেলে চলে গিয়েছে। খুব খালি খালি লাগে মৌকে ছাড়া। এই 3 দিনে একবারের জন্য মৌকে আমি মন থেকে সরাতে পারছি না। খুবই মিস করছি। হয়তো আব্বু আম্মু বুঝতে পারছে বিষয়টা। এসব ভাবছি এমন সময় আম্মু আসলো রুমে। আম্মু তুমি আমার রুমে, কিছু বলবে কি? দেখ, তুই যদি মৌকে ছাড়া থাকতে না পারিস, তাহলে মৌকে নিয়ে আয়। তবু এরকম খাওয়া দাওয়া বাদ দিয়ে থাকিস না। আমার একটা মাত্র ছেলে তুই, তোর যদি কিছু একটা হয়ে গেলে
তখন আমরা কি নিয়ে থাকবো বল? খুব খারাপ লাগলো, আম্মুর কথায় সত্যি ঠিক বলছে। পৃথিবীর কোনো বাবা মাই চায় না তার সন্তানের খারাপ হোক। আমার এইভাবে মন খারাপ করে থাকলে চলবে না। আমি যেমন মৌকে ভালোবাসি, তেমন আমার বাবা মাও আমাকে ভালোবাসে। আমি কারোর জন্য আর তাদেরকে কষ্ট দিতে পারবো না। দেখ রবিউল, আমি কোনো দিন বলিনি তোকে তোর এটা করতে হবে, তুই এটা হবি, কিংবা আমাদের কোনো সিদ্ধান্ত তোর উপর চাপিয়ে দেইনি। তুই কি করবি সেটা তোর ওপর, কিন্তু আমি আর তোর বাবা চাই তুই শুধু নিজের খেয়াল রাখ, বাকিটা তোর ইচ্ছে। শোন, আমি জানি মৌকে তুই খুব ভালোবাসিস, কিন্তু এখন তোর যদি খারাপ লাগে তাহলে তুই পছন্দের কোনো কাজ করা শুরু কর, দেখবি তাহলে আর এত খারাপ লাগবে না। সত্যি বলছো কি তুমি আম্মু? কেন, মিথ্যে বলার কি আছে বল? তার মানে তুমি বলতে চাইছো আমি আবার রাজনীতি শুরু করি? হ্যাঁ চাই, তবুও তুই আগের মতো উৎফুল্ল থাক, এটাই চাই আমরা। আমার জীবনের প্রথম প্রেম ছিল পলিটিক্স। মীরা আমার জীবনে আসার আগে আমি পলিটিক্সে জড়িয়েছিলাম খুব ভালোভাবে, কিন্তু মীরা আর বাসার কেউই চাইতো না পলিটিক্স করি, তাই বাধ্য হয়ে পলিটিক্স ছেড়ে দেই। খুব ভালোবাসতাম আমি পলিটিক্স, খুবই অল্প বয়সে অনেকটা এগিয়েও গিয়েছিলাম আমি, কিন্তু মাঝপথে ছেড়ে দেই। আমি অন্যরকম রাজনীতি করতাম। আমি ফার্স্ট ইয়ারের ছাত্র হয়ে আমাদের এলাকা মাদকমুক্ত করেছিলাম। আমাদের একটা সার্কেলই ছিল, যতটা পারি ততটা করি। এখন আমাদের এই সার্কেলের মেম্বার পুরো 5,000। এখনও এই সার্কেলটার লিডার, অলিখিত লিডার আমি আমার খুব কাছের বন্ধু অনিককে দায়িত্ব দিয়ে বাদ দেই নিজের হাতে করা ফাউন্ডেশনটা থেকে। আমি যখন আমাদের ফাউন্ডেশন পরিচালনা করতাম তখন মাত্র 400 ছেলে ছিল আমাদের সার্কেলে। ভার্চুয়ালি পরিচালনা হতো আমাদের ফাউন্ডেশন। আমি দায়িত্ব ছাড়ার পর আমাকে আর কেউ দেখেনি আমাদের ফাউন্ডেশনে। আমার নাম ছিল শুভ্র। এই নামটা আমার বন্ধু অনেক দিয়েছিল। পরে কেমনে যেন এই নামেই সবাই আমাকে চিনতো। পুরো শহরের সবাই জানে যতটা পারি ততটা করি। ফাউন্ডেশনের পরিচালক দেশের বাইরে থেকে পরিচালনা করে, কিন্তু অনেক বাদে তেমন কেউ জানেই না শুভ্র নামের আমি এখনও দেশে আছি। আম্মু চলে গেল, খুব ভালো লাগলো পুরনো কথাগুলো মনে হতেই। কত মানুষকে আমরা সাহায্য করেছি। ইস, মুহূর্তগুলো কতই না শান্তির ছিল। ফোন বের করে অনেককে কল দিলাম। কয়েক সেকেন্ড রিং হওয়ার পরই রিসিভ করলো। শুভ্র ভাই আমাকে কল দিয়েছে, আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। হালা, এই ফাজলামো রাখবি তুই? শোন, আমি আবার ফিরতে চাই রাজনীতিতে। সিরিয়াস বলছিস তুই? সিরিয়াস। আমি বুঝেছি এই কাজটাই আমার ভালো লাগা আর পছন্দের। জীবনে জানি না কতদিন বাঁচবো, কিন্তু এখন থেকে সারাটা জীবন মানুষের পাশে থেকে পার করে দিতে চাই। শোন, তুই কালকে আমাদের সার্কেলের সবার হাতে একটা মিটিং রাখ, আমাদের কলেজেই মিটিং রাখ। আচ্ছা দোষ, তাহলে কালকে কি হরতাল দিয়ে দিব পুরো শহরে? কিসব পাগলের মতো কথা বলছিস? সাধারণ মানুষের ক্ষতি করে কি হবে? তুই শুধু ব্যবস্থা কর আর আমাদের গ্রুপে পোস্ট করে দে। সবাইকে আসতে হবে তো এমন না, যারা কাছে ও ফ্রি আছে তারা আসলেই চলবে। আচ্ছা রাখছি আমি তাহলে। পরের দিন আমি সকালবেলা পাঞ্জাবি পরে অনেকের সাথে কলেজে গেলাম। গিয়ে যা অবস্থা হলো তাতে আমি হকচকিয়ে গেলাম। কমপক্ষে 3,000 পোলাপান এসেছে। পুরো শহরে হইচই পড়ে গিয়েছে। গাড়ি চলাচল অফি বলা চলে মোটামুটি। অনেকটা ভিড় ভেদ করে মঞ্চে উঠলাম আমি আর অনেক ছোট একটা বক্তব্য দিয়ে আমাকে পরিচয় করিয়ে দিল। আমি মাইক্রোফোন হাতে নিতেই সবাই পাগলের মতো অবস্থা হয়ে গেল। অনেক খুশি হয়েছে আমাকে দেখে। সবাই বুঝতে পারলো সেটা আমি। নিজের অজান্তেই চোখের জল এসে পড়ল। মনে মনে ভাবলাম সবার জন্যই ভালোবাসা রেখেছেন আল্লাহ, আমার জন্য ভালোবাসাগুলো হয়তো এই পাগলদের কাছেই রেখেছে। খুব সার্থক মনে হলো নিজেকে। আমি কিছু কথা বলে কিছু কাজ করার কথা বললাম সবাইকে। কাজের বিবরণ গ্রুপে জানানো হবে। খুব ভিড় পড়ে যাচ্ছিল, তাই আমি আর আমাদের জনসভা বেশি টাইম না রেখে শেষ করে দিলাম। বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতে একটু ফেসবুকে গিয়ে দেখি আমার বক্তব্যটা পুরো ভাইরাল। অল্প সময়ে 1 মিলিয়ন ভিউ। হারামিটাই এই কাজটা করেছে। আমি শিওর সন্ধ্যার পর থেকে কমপক্ষে 200 কল রিসিভ করেছি আমি। সবারই এক কথা, আমি শুভ্র ছিলাম। কাছে থেকেও কেউ বুঝে নাই। হুট করে মোয়ের নাম্বার থেকে কল আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি শুভ্র? একটাবার বলতে তো পারতে। আচ্ছা বলনি, ঠিক আছে। সত্যি তোমার এই ফাউন্ডেশন খুব ভালো। আমি নিজেও এই ফাউন্ডেশনের মেম্বার। আজ গিয়েও ছিলাম সভায়। মানুষের ভিড়ে হয়তো দেখতে পারোনি। তোমার মতো মানুষের সাথে বন্ধুত্ব হয়ে আমি সত্যিই সার্থক। ভালো থেকো আর সাবধানে নিজের খেয়াল রেখো। আমিও তেমন কিছু না বলে রেখে দিলাম। মৌ চলে গিয়েছে। আজ 2 মাস পুরো হলো। খুব স্বাভাবিক হয়ে গিয়েছি আমি। এখন খুব একটা মনে হয় না মৌয়ের কথা। ঠিক মনে হয় না বললে ভুল হবে।
মনে হলেও আগের মতো এখন আর খারাপ লাগে না। সত্যি বলতে এই পৃথিবীতে সবারই নির্দিষ্ট জায়গা আছে, যেখানে প্রত্যেক মানুষই ভালো, সেই জায়গাটাই। এখন এটাই মেনে নিয়েছি আমি। মৌয়ের হৃদয়টা আমার জন্য আসল জায়গা না, আমার জন্য এই রাজনীতি ভালো। বাসায় বসে বসে আমার পোষা বেড়ালটার সাথে কথা বলছিলাম, এমন সময় ভূত দেখার মতো চমকে গেলাম। মৌ ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এ কি, তুমি এভাবে এখানে কেন? মানে কি বলছো তুমি? আমার সেমিস্টার শেষ, 15 দিন কলেজ অফ এবং হোস্টেলও অফ থাকবে। তা আমি এখানে না থেকে কি কোথায় যাব? ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাও। মৌ একটু শুকিয়ে গিয়েছে, হয়তোবা হোস্টেলের খাবার ঠিকভাবে খেতে পারে না। আমার বিষয়টা নিয়ে খুব একটা খারাপ লাগলো না, কারণ এই পৃথিবীতে অনেকেই আছে যারা দুবেলায় যে খাবার খায়, আর আমরা সেই খাবারগুলো নষ্ট করছি নিয়মিত। হুট করে ফোনে কল আসলো রাতুলের। হ্যালো দোস্ত, আমার বাচ্চা, আমি তো শেষ। আরে কি হয়েছে বলবি তো? আমার খুব বিপদ, তুই একটু তাড়াতাড়ি করে পুরান বিল্ডিংয়ে চলে আয়। বলেই কল কেটে দিল। কেমনটা লাগে, পুরো কথা না বলেই কল কেটে দিয়েছে। বাইকটা বের করে চলে গেলাম রাতুলের বলা স্থানে। গিয়ে দেখি তেমন কিছুই না, কেউ নেই। হুট করে দেখি রাতুলকে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু রাতুলকে রশি দিয়ে বাঁধা রয়েছে। কেমন যেন রহস্য রহস্য মনে হচ্ছিল, কিছুই বুঝতে পারলাম না। হুট করে কে যেন আমাকে পেছন থেকে একটা কাপড় দিয়ে মুখ চেপে ধরলো। আমার চোখ কেমন যেন বন্ধ হয়ে আসছে, শত চেষ্টা করেও চোখ খুলতে পারছি না। মনে হচ্ছে শত বছরের ঘুম আমার চোখে ভর করেছে। চোখ খোলার পর নিজেকে একটা বদ্ধ করে আবিষ্কার করলাম। কিছুক্ষণ ডাকাডাকি করেও কারো সারা শব্দ পেলাম না, কোনো কিছুই বুঝতে পারছিলাম না কে হতে পারে এসবের পেছনে। আমি যে রুমটায় আছি, ঘরটা একটা বিল্ডিংয়ের রুম। রুমটার দরজা অনেক ভারী, লোহার তৈরি, কোনো জানালা নেই বললেই চলে। হঠাৎ করে একটা ফোনে কল আসলো। আমি তো অবাক হয়ে গেলাম, এটা তো আমার ফোন না, কার ফোন তাহলে এটা? রিসিভ করলাম কলটা, ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। আমি তো কল্পনাও করতে পারছি না এসবের পেছনে তাহলে মীরার হাত। কি অবস্থা মিস্টার রবিউল? সরি, এখন তো তুমি রবিউল না, লিডার শুভ্র। তা কেমন লাগলো লিডার আমার ম্যাজিকটা? ছি মীরা, তুমি এরকম একটা কাজ করবে এটা আমি আশা করিনি। তুমি এতটা ছোট একটা কাজ করতে পারবে আমি কখনোই ভাবিনি। আচ্ছা, ভাবতে পারোনি, এখন ভেবে নাও। কি ভাবো তুমি আমাকে? তাসকিনকে দিয়ে তোমার সাথে কয়েকবার দেখা করার চেষ্টা করছি, কিন্তু তুমি আমাকে ইগনোর করেছো। এখন দেখাও তোমার ইগনোর। হাজার হাজার ফলোয়ার তোমার, এখন তারা কেউ তোমার কাছে আসবে না আমি ছাড়া। এখন তোমার কোনো উপায় নেই, তুমি যদি আমার কথা মেনে না নাও তাহলে আমি তোমাকে ছাড়বো না। এখানেই তোমার বাকিটা জীবন পার করতে হবে। কি চাও তুমি ঠিক আমার কাছে বলো। আমি তোমার সম্পর্কে সব জানতে পেরেছি। তুমি মৌ নামের মেডিকেল স্টুডেন্টকে বিয়ে করে নিয়েছো। আরে আমি কম কি ছিলাম ওই মৌয়ের থেকে? আমার থেকে কোন দিক থেকে বেশি এগিয়ে মৌ? আমার তোমাকে চাই, যে কোনো মূল্যে আমার তোমাকে চাই। আর আমি যতদূর জানি মৌ তোমাকে ভালোবাসে না, তাই আমি এটাই চাই তুমি মৌকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করো। আর যদি তুমি এতে রাজি হও তাহলে আমি তোমাকে এখনই ছেড়ে দিব। তোমার পাশে দেখো একটা ডিভোর্স পেপার আছে, সেটা তুমি একটা সাইন করে দাও। কি রাজি তুমি আমার সত্ত্বে? আমি মরে গেলেও মৌকে ছেড়ে তোমাকে বিয়ে করব না। আমি তোমাকে বেঈমান ভেবেছিলাম, এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি একজন অসুস্থ মানুষ। তোমার বিবেক বুদ্ধিও নষ্ট হয়ে গিয়েছে। আমাকে ছেড়ে দাও তুমি, আমি তোমাকে ক্ষমা করে দিব, আর নিজে চিকিৎসা করাও। তোমার থেকে রবিউল আমি এত কথা শুনতে চাইনি। তুমি কি আমার সত্ত্বে রাজি? হ্যাঁ না সোজা বলো। না না না, যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আমার উত্তর না থাকবে। বলার সাথে সাথে মীরা কলটা কেটে দিল। খুব ক্ষুধা লাগছে, এখানে আটকা পড়ে আছি, একদিন পার হয়ে গিয়েছে। খুব ক্ষুধা লেগেছে। হঠাৎ করে খেয়াল করে দেখলাম জানালার মতো যেখানে লোহার রড দেওয়া আছে সেখানেই প্যাকেটজাত কিছু খাবার আর পানির বোতল রয়েছে। মীরার দেওয়া খাবার খেতে রুচিতে পাচ্ছিল, তবু ক্ষুধার জ্বালায় অল্প কিছু খাবার খেয়ে নিলাম। মীরার দেওয়া যে ফোন ছিল সেখান থেকে কাউকে কল দেওয়া যায় না। ফোন বললেও ভুল হবে, এটা একটা ওয়াকি টকি, কোনোভাবে কোনো কিছু করতে পারছি না। 7 দিন পার হয়ে গিয়েছে, এখানে আটকে আছি। একটা ওয়াশরুম আর খালি ঘর, জেলখানার থেকেও বেশি খারাপ অবস্থা আমার। এখন মীরাও কল দেয় না আমায়, শুধু খাবারটা কে যেন জানালায় রেখে যায়। আশেপাশে কেন শব্দ
শুনতে পারি না, কোথায় আছি এটাই জানি না। আস্তে আস্তে ভেতর থেকে কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছি। জেগে জেগে স্বপ্ন দেখি, মাঝে মাঝে মৌয়ের সাথে কথাও বলি। কোনোভাবেই কিছু করতে পারছিলাম না। মীরা যে এতটা সাইকো হবে এটা কখনো ভাবিনি। খুব অসহায় লাগছে নিজেকে, কিছুই করার নেই। কয়েকবার দেয়ালও ভাঙার চেষ্টা করেও সেটা পারিনি। খুবই শক্ত দেয়ালগুলো। আমি নিচের ফ্লোরে দাগ করে রাখি তারিখ আর সময় হিসাব করার জন্য। 15 দিন পার হয়ে গিয়েছে। মীরার কল আসলো আবার ওয়াকি টকিতে। তো কেমন কাটছে আপনার দিনকাল? আপনার সিদ্ধান্তে কি কোনো পরিবর্তন হয়েছে? না, আমি তো তোমাকে আগেই বলেছি আমি মরে গেলেও তোমাকে বিয়ে করা কিংবা মৌকে ছেড়ে দিতে পারবো না। ওকে ওকে, তাহলে তুমি থাকো। আমি তোমাকে না পেলে অন্য কেউ পেতে দিব না। তুমি ওখানেই মরে পড়ে থাকো। আমি আবার 1 মাস পর কল দিব। তখনও যদি না করো তাহলে আবার কল দিব 2 মাস পর। আমিও দেখব তুমি ঠিক কতটা পারো নিজের জিদ ধরে রাখতে। গুড বাই মিস্টার রবিউল। কলটা কেটে দিল মীরা। নিজেই হয়তো নিজেকে এখন আর চিনতে পারছি না। অনেকটা পাগলি হয়ে গিয়েছি। মৌকে এখন রোজ দেখতে পাই, কথা বলি। আমার অবচেতন মন ভেবেই নিয়েছে এখানেই বাকিটা জীবন পার করে দিতে হবে। আমাকে কেউ মুক্ত করতেও আসবে না, আর আমি এখানেই বন্দি অবস্থায় মারা যাব। 1 বছর হয়ে গিয়েছে। হয়তোবা আব্বু আম্মু সবাই ভেবেই নিয়েছে আমাকে মেরে ফেলা হয়েছে। মৌ হয়তো আমাকে ভুলে গিয়েছে, আর মৌ তো আমাকে ভালোবাসিনি। তো আর মনে রাখবেই কতদিন? আমার সার্কেলটাকেও খুব মিস করি। আর 4 দিন হলো খাওয়া বাদ দিয়ে দিয়েছি। ক্ষুধায় এখন ঠিকমতো বসেও থাকতে পারি না। খাবার ঠিকই আনি আমি, কিন্তু সেগুলো খাই না। আর বাঁচতে চাই না, এইভাবেই মরে যেতে চাই। বন্দি অবস্থায় বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই আর। এখানে থেকে মরতে চাইলে না খেয়েই মরতে হবে ধীরে ধীরে। হয়তো আর 4-5 দিন বাঁচবো। খুব কষ্ট হচ্ছে নিজের মৃত্যুকে নিজের কাছে আসতে দেখে। কত স্বপ্ন ছিল মৌকে নিয়ে, সমাজকে নিয়ে, সব শেষ হয়ে যাবে। শরীরের অবস্থা খুব খারাপ। তখন আমার রুমের এক কোণায় চোখ গেল। দেখি একটা মাকড়সা ঝুলে রয়েছে। ওপরে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। অনেকক্ষণ চেষ্টা করতে করতে অবশেষে মাকড়সা উপরে ওঠাতে সক্ষম হলো। এটা দেখে আমার মনে একটা প্রশ্ন জাগলো। আমি তো এখান থেকে বের হওয়ার জন্য বলতে গেলে কোনো রকম চেষ্টাই করি নাই। না, আমাকে এখান থেকে বের হতে হবে এই সংকল্প করলাম। চেষ্টা না করলে কিছুই তো আর ফিরে পাওয়া যাবে না। 5 দিন হয়ে গিয়েছে। পানি এবং খাবার কোনোটাই মুখে তুলিনি। 5 দিন না খেয়ে থাকার জন্য শরীর যথেষ্ট দুর্বল হয়েছিল। আমি ধীরে ধীরে খাওয়া দাওয়া করে 10 দিনে সুস্থ হয়ে গেলাম। এখন আর নিজেকে দুর্বল মনে হয় না। নিজেকে খুব শক্ত করেছি। মাথা খাটিয়ে বুদ্ধি বের করার চেষ্টা করছি কিভাবে কি করা যায়। হঠাৎ করে এর মাঝে মীরার কল আসলো। কি হলো রবিউল? তুমি কি এখনো আগের মতোই জিদ ধরে থাকবে নাকি আমার শর্তগুলো মেনে নেবে? মীরা, আমি তোমাকে আগেই বলেছিলাম। আমি এক কথা একবারই বলেছি, আমি মরে যাব তবু তোমার শর্ত মেনে নিব না। যদি পারো তাহলে আমার জন্য নুডলস পাঠিয়ে দিও। খুব নুডলস খেতে ইচ্ছে হয়েছে। যাক, বছর পার হওয়ার পর তুমি কিছু আমার কাছে চাইলে ওকে পাঠিয়ে দিব। বলেই কলটা কেটে দিল। রাতের খাবারে জানালায় আমি একটা প্যাকেট দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি করে প্যাকেট এনে খুললাম। যা ভেবেছিলাম তাই। খুশিতে আমার মনটা ভরে গেল। এইখানে বন্দি হওয়ার পর আজকেই কোনো বিষয়ে আমার ভালো লাগলো। কি ভাবছেন আমি নুডলস দেখে খুশি হয়েছি? আরে না, আমি ভেবেছিলাম যদি কোনোভাবে নুডলস আনানো যায় খাওয়ার জন্য তাহলে 1 বা 2 কাঁটা চামিচ থাকতে পারে সাথে খাওয়ার জন্য। হলো তাই। মীরা আমার জন্য যে নুডলস পাঠিয়েছে সেখানে 2 চামিচও দিয়েছে খাওয়ার জন্য। আর এই চামিচ দুটি আমার কাজে দিবে। নুডলসকে চামিচ 2 নিয়ে ভাবছিলাম। পুরো ঘরটা চেক করলাম, কোনো কিছুই পেলাম না। যা ভেবেছিলাম তা সহজেই হবে না। আমি ফ্লোর থেকে খনন করার চেষ্টা করলাম। অনেক চেষ্টার পরও পারলাম না। অনেকক্ষণ ভেবে মাথা খাটালাম। ওয়াশরুমের দেয়াল সবসময় ভিজে থাকার জন্য স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে। তার জন্য অন্য সব দেয়ালের চেয়ে ওয়াশরুমের দেয়ালটা একটু নরম হওয়াটা স্বাভাবিক। আমার ভাবনাটাই ঠিক হলো। আমি ওয়াশরুমের দেয়ালে একটু সিমেন্ট খসাতে পারলাম 2 ঘন্টার চেষ্টায়। যদিও সেটা খুবই অল্প, তবুও খুব ভালো লাগলো। চামিচ দিয়ে খুবই সাবধানে আমি অল্প অল্প করে দেয়াল থেকে একটা ইট খোলার চেষ্টা করে যাচ্ছিলাম। 10 দিন পর আমি দেয়ালের একটা ইট খুলতে সক্ষম হলাম। যদিও ইট খোলার পর একটা ভয়ও কাজ করছিল, কারণ কোনোভাবে যদি মিম জানতে পারে তাহলে আমার এই পরিকল্পনায় হয়তো পানি ঢেলে দিবে মীরা। ইটটা আমি আবারও দেয়ালের মাঝে ঢুকিয়ে রাখলাম, যেন কেউ খুব সহজে না বুঝে দেয়াল ভাঙার চেষ্টা করা হচ্ছে। পুরো 2 মাস পার হয়ে গিয়েছে। আজকের একটা
ইট খুলতে পারলেই আমি দেয়াল দিয়ে বাইরে যেতে পারবো। কিন্তু ভেতর থেকে যতটা বুঝতে পারলাম এটা কোনো বাসার ভেতরের একটা ঘর, কিন্তু জায়গাটা আমি কোনোভাবে চিনতে পারছি না। যেহেতু এখান থেকে বের হলে যে আমি একদম মুক্ত হতে পারছি না, তাই আমি রাতে বের হওয়ার প্ল্যান করলাম। সন্ধ্যার মাঝে আমি বের হওয়ার জন্য যতটা দেয়াল ভাঙার প্রয়োজন ছিল ততটা আমি করে ফেলেছি। এখন শুধু অনুমান করে অপেক্ষা করছি মধ্যরাতের। আমি মধ্যরাতে বের হওয়ার জন্য অপেক্ষা করছি। হঠাৎ করেই ইলেকট্রিসিটি চলে গেল। সাথে সাথে আমি বের হয়ে পড়লাম। বের হয়ে অনুমান করেই দিনে যতটা খেয়াল করে রেখেছিলাম ঠিক সেই দিকে যাওয়া শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর একটা দেয়াল পড়ল, অনেক উঁচু দেয়াল। সেটা কিছুটা বুঝতে পারলাম। অন্ধকারে ভালোভাবে কিছু বুঝতে পারলাম না। যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে আসতে পারে। আমি অন্ধকারে মানুষের কথা শুনে বুঝতে পারছি এখানে অনেকেই আছে। অন্ধকারে হঠাৎ করে আমি একটা গাছের স্পর্শ পেলাম। খুব বড় একটা গাছ। আমি এর আগে কোনো দিন গাছে উঠিনি। কোনো উপায় না পেয়ে অনেক কষ্ট করে গাছে উঠলাম। যতটা সম্ভব আমি উপরে উঠে পড়লাম, কারণ আমাকে এখান থেকে বের হওয়ার জন্য ভোর পর্যন্ত ওয়েট করতে হবে। হালকা হালকা পরিষ্কার হচ্ছে চারপাশ। আমি অস্পষ্টভাবেই বুঝতে পারলাম এই গাছের একটা ডাল ধরেই আমি বাহিরে যেতে পারবো। কিন্তু আর একটু পরিষ্কার হতেই আমার মাথা ঘুরে গেল। এটা তো ছোটোখাটো মিলিটারি ক্যাম্পের মতো অবস্থা। বড় বড় রাইফেল নিয়ে পুরো বাসায় 20 জনের মতো ঘোরাঘুরি করছে। আমি তাড়াতাড়ি করে দেয়ালটা টপকে নিলাম। দেয়াল পার হয়েও আমি গাছের ডালে ছিলাম। গাছটা সত্যি অনেক বড়। আর একবার ভেতরে তাকাতেই তো আমার চোখ আটকে গেল। এখানে মীরা কি করছে? তার মানে এইসব কিছুর সাথে মীরার সম্পর্ক রয়েছে। এখন এসব হিসাব মিলিয়ে কোনো কাজ হবে না। আমি দেয়ালের সাপোর্ট নিয়ে বাইরে বের হয়ে আসলাম। চারদিকে ফাঁকা, আশেপাশেও বাড়ি নেই। আমি যতটা সম্ভব দ্রুত দৌড়াতে লাগলাম। প্রায় 3 কিলোমিটার যাওয়ার পর আমি হাইওয়ে দেখতে পেলাম। আমি কয়েকটা বাস থামানোর চেষ্টা করলাম, কিন্তু আমার চেহারা দেখে হয়তো সবাই আমাকে পাগল ভাবছে, তাই কেউ সাহায্য করতে চাইছে না। অনেক কষ্টের পর একটা সিএনজি পেলাম। সিএনজিওয়ালাকে অনেক বুঝিয়ে বলার পর আমাকে কাছের একটা বাস স্ট্যান্ডে নামিয়ে দেওয়ার জন্য রাজি করলাম। আমি সিএনজিতে থাকা অবস্থায় সিএনজি চালকের থেকে ফোন নিয়ে সরাসরি মৌয়ের নাম্বারে একটা কল দিলাম। মনে মনে খুব ভয় পাচ্ছিলাম আমি। যদি রিসিভ না করে তাহলে মামাকে ভাড়া দিব কেমনে। কপাল ভালো ছিল আমার, রিসিভ করলো মৌ কলটা। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি রবিউল। রবিউল, তুমি তুমি বেঁচে আছো? তাহলে আমি জানতাম তুমি মরতে পারো না। শোনো মৌ, আমি খুব ঝামেলায় আছি, আর তুমি আমার কথা এখন কাউকে বলো না। শুধু কিছু টাকা পাঠিয়ে দাও এই নাম্বারে, আমি তোমাকে সব বলছি। শোনো, তুমি এখন কই আছো? আমি তো তোমার বাসাতেই আছি। আচ্ছা শোনো, তাহলে তুমি আব্বু আম্মুকে বলো আমার কথা, কিন্তু তোমরা 3 জন বাদে যেন কেউ না জানে যে আমি বেঁচে আছি বা তোমাদের সাথে যোগাযোগ করছি। মৌ টাকা পাঠিয়েছে। আমি ওই সিএনজিওয়ালাকে সরাসরি আমার বাসায় আসলাম। কেউ দেখেনি আমায়, আর দেখলেও চিনবে না। আমি গাড়ির আয়নাতে নিজেকে দেখে চমকে গিয়েছি, আর অন্য কেউ তো আরও চিনার কথা না। বাসায় এসে ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম। অনিককে একটা কল দিলাম। শোনো অনিক, আমি রবিউল বলছি। আমি তোকে যা বলি চুপচাপ মন দিয়ে শোনেক। আমার কি হয়েছিল, কোথায় ছিলাম, এসব বলার সময় এখন নেই। তুই কাউকে কিছু না জানিয়ে আমার বাসায় চলে আয় তাড়াতাড়ি। 30 মিনিট পরই অনিক চলে আসলো। এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তুই ঠিক আছিস, এটাই অনেক রে। জানিস খুব চিন্তা করেছি আমি খুব ভালো করে জানতাম তোর কিছুই হয়নি। এখন বল কিসের জন্য ডেকেছিস? শোন, আমি অনেক বড় একটা মিশনে নামতে যাচ্ছি। হয়তো এখানে লাইফ রিস্ক আছে, কিন্তু এটা না করতে পারলে আমাদের দেশটা অনেক ক্ষতি হয়ে যাবে। আমি অনিককে সব খুলে বললাম। অনিক সব শোনার পর বলল, তাহলে এখন তুই ঠিক কি করতে চাস? পুলিশকে জানিয়ে দিবি? পুলিশকে জানিয়ে দিলে আমাদেরই বিপদ হতে পারে, কারণ মীরার আব্বুর হাত অনেক লম্বা হতে পারে। আমার যতটা মনে হয় এসবের সাথে আমাদের এলাকার এমপিও জড়িত আছে, কারণ এত বড় একটা ক্যাম্প পরিচালনা করার জন্য অবশ্যই প্রশাসনেরও এমপির হাত থাকবে, আর এটা স্বাভাবিক। তাহলে কি করতে চাস এখন বল? আমাদের সার্কেলের সবাইকে নিয়ে ঘিরে ফেলবো পুরো ক্যাম্পটা, আর এটা লাইভ শুরু করব সবার ফোন থেকে। তাহলে এটা আর চাইলেও ধামাচাপা দিতে পারবে না উপর মহলের লোক। হয়তো এটা আমাদের জন্য রিস্কি হবে, কিন্তু এটা করতেই হবে আমাদের। ওকে। তারপর অনেক
সাথে সাথে আমাদের সার্কেলে মেসেজ দিয়ে লোকেশনটা জানিয়ে দিলাম। আমরা বেরিয়ে পড়লাম। আমি হয়তো ভাবছি মানুষ ততটা আসবে না, কিন্তু ভুল ছিল আমার ধারণা। একটা মানুষও মনে হয় বাদ নিয়ে আসার জন্য। 6 ঘন্টার সময়ের মধ্যেই আমরা পুরো ক্যাম্পটা ঘিরে ফেললাম। 30 মিনিটের মধ্যেই আমাদের লাইভগুলো ভাইরাল হয়ে গেল। প্রথমে কিছু লোক ক্যাম্প থেকে বের হতে চাইলেও পরে এত মানুষ দেখে সেই সাহস আর করেনি। সরাসরি ঢাকা থেকে ডিসির কল আসলো আমার ফোনে। আমি তো কল্পনা করতে পারছি না যে এই বিষয় এতদূর চলে গিয়েছে। শোনো রবিউল, আমি ঢাকা প্রশাসনের প্রধান। তোমরা কোনো ধরনের হামলা করো না। আমি তোমাদের সব দাবি মেনে নিব। বলো তোমরা ঠিক কি চাও? ধন্যবাদ স্যার, আপনি নিজে বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। আমরা এটাই চাই। এখানে ভেতরে যা করা হবে সব লাইভ দেখানো হবে। আর এই কর্মকাণ্ডের পেছনে যে দায়ী থাকবে সে যত বড় মাপের লোক হোক না কেন, তাকে যেন কোনো প্রকার ছাড় দেওয়া না হয়। ওকে, আমি তোমার সব শর্ত মেনে নিলাম। তোমাদের জন্য আমি নিজে আসছি হেলিকপ্টার নিয়ে। আমি নিজে থাকবো পুরো মিশনে তোমাদের সাথে। 1 ঘন্টার মাঝেই ডিসি স্যার এসে পড়ল। সাথে সাথেই আরও অনেক র্যাব ও আর্মি আসলো। আমি গুনতে না পেলেও খুব ভালো করে বুঝতে পারলাম কম করে 300 র্যাব আর আর্মি আসছে। হাতে হ্যান্ডমাইক নিয়ে ওয়ার্নিং দিয়ে ভেতরে সবাইকে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দেওয়া হলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। তাই র্যাব প্রথমে গেটটা ভেঙে ফেললো। এখন আস্তে আস্তে ভেতরে যাওয়ার পালা। র্যাব ও আর্মি বাহিনী ভাগ হয়ে সামনে ও পেছন দিক থেকে আক্রমণ করার প্ল্যান করেছে। সামনে থেকে র্যাব সবাইকে ব্যস্ত রাখছে আর পেছন থেকে আর্মি অ্যাটাক করবে। অল্প সময়ের মধ্যেই সবাইকে কোণঠাসা করে দিল র্যাব ও আর্মি বাহিনী। বেশ কিছুক্ষণ কোলাগুলিও হলো, লাইভ সব দেখানো হচ্ছিল। সবাই তখন আত্মসমর্পণ করে দিয়েছে। হঠাৎ করে মীরা একটা পিস্তল বের করে মৌয়ের উদ্দেশ্যে গুলি ছোড়ে। মীরা এরকম কিছু করতে পারে এটা আমি আগেই ভেবেছিলাম। আমি মৌকে সাপোর্ট দিতে ওকে টান দিয়ে সরিয়ে দিলাম। মীরার পিস্তল থেকে গুলিটা বের হয়ে আমার পাঁজর ছিদ্র করে বের হয়ে গেল। এক মুহূর্তের জন্য সব স্লো মোশনভাবে দেখতে পাচ্ছিলাম। এক মুহূর্তের মধ্যে সব শেষ। আমার শরীর থেকে অনেকটা রক্ত ছিটে মৌয়ের শরীরে ফিনকি দিয়ে পড়লো। এখন যদি আমি মরেও যাই আমার কোনো আফসোস থাকবে না। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে চেষ্টা করেও চোখ খুলে রাখতে পারলাম না। চোখ খোলার পর নিজেকে আমি হসপিটালে আবিষ্কার করলাম। হসপিটালে আমাকে আনা হয়েছে। মৌ, আব্বু, আম্মু সবাই পাশে বসে আছে। আমার বুকে লাগা গুলিটা কোনো বিপজ্জনক জায়গায় না গেলে শুধু হাড় বেদ করে বের হয়ে গিয়েছে, যার জন্য এবারের মতো আমি বেঁচে গেলাম। আমি মোটামুটিভাবে সুস্থ হওয়ার পর বাসায় চলে আসলাম। কিন্তু এর মাঝে আমি কয়েকবার কথা বলেছি মৌয়ের সাথে। মৌয়ের থেকে জানতে পারি আমাদের গ্রুপটাকে সরকার থেকে পুরস্কৃতও করা হবে। মীরার বাবা ও মীরা এই চক্রের মূল হোতা। সাথে আমাদের এমপিও জড়িত ছিল। সবাই এখন জেলে আছে। কর্মটাই এমন, কর্মের ফল না চাইলেও ভোগ করতে হয়। বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র জব্দ করা হয়েছে। সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। এত কিছুর পরেও মৌয়ের আচরণ আগের মতোই আছে। আমিও কিছু বলিনি। আমি আমার মতো পলিটিক্স নিয়ে খুব ভালো আছি। আমি বাসায় আসার পর মৌ আবারও হোস্টেলে চলে গিয়েছে। আমিও কোনো কিছু মৌকে বলিনি। দেখতে দেখতে মৌয়ের মেডিকেল ক্যারিয়ারের আজকে শেষ দিন। মেডিকেল কলেজে অনুষ্ঠান হবে, হয়তোবা বড় ধরনের। মীরা ও ওর বাবাকে ধরিয়ে দেওয়ার পর থেকে আমার জনপ্রিয়তা আরও অনেক বেড়ে যায়। এখন অনেক বড় বড় লোকদের সাথে উঠা বসা। মৌয়ের কলেজের প্রিন্সিপাল নিজে আমাকে ইনভাইট করেছেন, কিন্তু মৌ যেখানে আমাকে কিছু জানায়নি, তাই আমিও যেতে চাই না। হুট করে আমার ফোনটা কেঁপে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি মৌ কল দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রবিউল? আছি বেশ। তুমি তো ভালোই আছো। আমাদের কলেজে আজকে বিদায়ী সম্বর্ধনা, কলেজ জীবনের শেষ দিন। তুমি একটু আসবে কি? কেন জানি না করতে পারলাম না, রাজি হয়ে গেলাম নিজের অজান্তেই। মৌ আজকে একটা নর্মাল ড্রেস পরেছে, খুবই ভালো লাগছে ওকে। পুরো কলেজ থেকে সেরা 3 জনের নাম ঘোষণা করা হলো। মৌ প্রথম হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। মৌ নিজের পড়াশোনার জন্য সব করতে পারে, আর সেটার ফল মৌ আজকে পেল। একজন সফল ডাক্তারের জীবনই এরকম হওয়াটাই স্বাভাবিক। মৌকে একটা স্মারক ও একটা গোল্ড মেডেল দেওয়া হলো পুরস্কার হিসেবে। সাথে কিছু বলার জন্য মাইক্রোফোনটা মৌকে দেওয়া হলো। মৌ মাইক্রোফোনটা হাতে নিয়ে বলা শুরু করলো। উপস্থিত স্যার, অনুষ্ঠানের অতিথিবৃন্দ, আমার সহপাঠী ও স্নেহের ছোট্ট ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি খুবই সাধারণ একজন মানুষ। সবার মতোই আমার সব কিছু আজকে আমার এই জায়গায় আসার জন্য
আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তাতে জাত চেপে সব সহ্য করে নিয়েছি। কিন্তু সব কিছুর উপরে আমার পাশে ছিল একজন মানুষ। ওই মানুষটা আমাকে এতটা সাপোর্ট দিয়েছে যে আমি সব বাধা জয় করতে পেরেছি এবং আমার সমস্ত কৃতিত্ব আমি তাকেই দিচ্ছি। সবাই তখন চিৎকার করে জিজ্ঞাসা করে জানতে চাচ্ছে সেই মানুষটা কে। হ্যাঁ, আজ আমি সব বলে দিব। চুপ করেন একটু। সবার মাঝেই নীরবতা, সবাই চুপ করে আছে শোনার জন্য। মানুষটা কে, যার জন্য একজন মেডিকেল ছাত্রী পুরো বাংলাদেশের ভেতর প্রথম হয়ে সেই কৃতিত্ব একজন মানুষকে দিচ্ছে। সেই মানুষটা আর কেউ নয়, আমার স্বামী। আমি অনেক পুরুষ দেখেছি জীবনে, কিন্তু আমার জীবনে আমার বাবার থেকেও আমি বেশি ভালোবাসা পেয়েছি। যার কাছে আমি সবচেয়ে বেশি নিরাপদ, সে আমার হাজবেন্ড। খুব বেশি ভালোবাসি। বলেই কান্না করে দিল মৌ। সবাই পরিচয় জানতে চাইছিল মৌয়ের থেকে। মৌ কান্না থামিয়ে আবার বলা শুরু করলো, সেই মানুষটা এই অনুষ্ঠানেই আছে। বলেই আঙ্গুলটা তুলে দিল আমার দিকে। আমাকে তো সবাই চিনে, নতুন করে মৌ আমাকে স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর মানুষ পাগল হয়ে গেল যেন। আমি অনেক কষ্টে মঞ্চে গেলাম। মৌ তার গলা থেকে মেডেলটা নিয়ে আমাকে পরিয়ে দিয়েই জড়িয়ে ধরলো আমাকে। আমি তো লজ্জায় যেন মরে যাচ্ছিলাম। সবাই হাততালি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিল। অনেক শব্দের মাঝেও মৌয়ের বলা ভালোবাসি রবিউল কথাটা আমি ঠিকই শুনতে পেলাম। মৌকে নিয়ে রিকশায় করে বাসায় ফিরছি। আমার হাতটা খুব শক্ত করে ধরে আছে মৌ, খুব শক্ত করে। আমি মনে মনেই বলে ফেললাম, অবশেষে সিনিয়র ডাক্তার আপু যখন বউ, হা 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 হা।